যেই ভারতে পুতিন বছরে 2 বার সফরে আসে সেই ভারতের সাথে বিরোধিতা করার সাহস বাংলাদেশের কারণেই। তবে কি পশ্চিমবঙ্গে বিজেপির হাত ধরে শেখ হাসিনার দেশে ফেরার সূচনা শুরু? স্থানীয় সময় দুপুর 12টার দিকে রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান পুতিন। পরে 23তম ভারত রাশিয়া শীর্ষ সম্মেলনের জন্য হায়দ্রাবাদ হাউসে বৈঠক করবেন মোদি এবং পুতিন। 7 সিস্টার ভেঙে ফেলবে ইংলিশ বলেছে। 7 সিস্টার ভেঙে ফেলবে আমার ভাবির পোলা সবাই বলেছে। এই তো কয়দিন আগে এক মৌলবী বললো পৃথিবীর মানচিত্র থেকে ভারতকে মুছে ফেলবে তারা। লিল্লা খায় যে ভারতের কাছে রাশিয়ার পুতিন, আপনি বললেন বছরে 2 বার আসে, আবার এদের আব্বা হুজুর যাদের লিল্লাতে জামাত ইসলাম চলে, জামাতের ব্যাংক চলে, সেই দুবাইয়ের আমির সুলতান এর 2.5 ঘন্টার নোটিশে চলে আসে নরেন্দ্র মোদীর সাথে চা খাইতে। সেই ভারতকে নাকি তারা পৃথিবীর মানচিত্র থেকে ফেলে উড়িয়ে দিবে, মুছে দিবে। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যৎ কি শেষ পর্যন্ত নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের হাত ধরে? পশ্চিমবঙ্গ কি পারবে শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে ফেরাতে, ক্ষমতার মসনদে ফেরাতে? আপনি কি কখনো ভেবেছেন যে পশ্চিমবঙ্গ মসনদ বিজেপি দখলের সাথে শেখ হাসিনার বাংলাদেশ দখলের বা ফেরার যোগসূত্র কি? সবার মাঝে একটাই প্রশ্ন, কে হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী? মমতা ব্যানার্জি টানা 4র্থবারের মতো ক্ষমতায় ফিরবে, নাকি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলায় বিজেপি নতুন ইতিহাস সৃষ্টি করবে? এই নির্বাচন বাংলাদেশিদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকাটা খুব অস্বাভাবিক কোনো ঘটনা নয়। এই নির্বাচনের ফলাফলের উপর অনেক কিছু নির্ভর করবে, অনেক সমীকরণ এই নির্বাচনের ফলাফলের পর বদলে যাবে, সেটা আপনারা বুঝে যাবেন। তৃণমূলের আশা কিন্তু শেষ। তৃণমূল আর ফেরার কোনো সুযোগ নেই। জয়প্রকাশ থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, সবার কনফিডেন্স কিন্তু লো। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। পশ্চিমবঙ্গ বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ সেটি একটু যদি আপনি চিন্তা করেন বা একটু দেখেন, তাহলে আপনার কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। আমরা জানি দিল্লির সাথে ঢাকার সম্পর্কের রসায়ন সবসময় ছিল গভীর, কিন্তু সাম্প্রতিক সময়ে প্রশ্ন উঠছে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যৎ কি শেষ পর্যন্ত নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের হাত ধরে? এই মুহূর্তের ভিডিওতে আমরা একটি বিশেষ সমীকরণ বিশ্লেষণ করব। আপনি কি কখনো ভেবেছেন যে পশ্চিমবঙ্গ মসনদ বিজেপি দখলের সাথে শেখ হাসিনার বাংলাদেশ দখলের বা ফেরার যোগসূত্র কি? অনেকে মনে করেন পুরো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আসলে নির্ধারিত হয় কলকাতা বা পশ্চিমবঙ্গ দিয়ে। কেন এমন মনে করা হয়? গঙ্গা তিস্তার জল বন্টন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সবকিছুর আসল অনুঘটক কি সত্যিই পশ্চিমবঙ্গ? আমাদের আলাপের প্রথম ও প্রধান ভিত্তি হলো পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন। বর্তমানে পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু যদি দিল্লির ক্ষমতায় থাকা বিজেপি কোনোভাবে পশ্চিমবঙ্গের মসনদ দখল করতে পারে তবে সমীকরণটি আমূল বদলে যাবে। কেন? কারণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাথে ভারতের কেন্দ্রীয় সরকারের সম্পর্ক ঐতিহাসিকভাবেই অত্যন্ত ঘনিষ্ঠ। বিজেপি যদি পশ্চিমবঙ্গের শাসনভার পায় তবে দিল্লির জন্য ঢাকার অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যাবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং দিল্লি যখন একই রাজনৈতিক মেরুতে থাকবে তখন শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং বাংলাদেশে একটি ভারত বান্ধব সরকারের উপস্থিতি নিশ্চিত করা তাদের জন্য প্রধান অগ্রাধিকার হয়ে দাঁড়াবে। এটি কেবল একটি তত্ত্ব নয়, এটি ভৌগোলিক বাস্তবতার দাবি। আমরা বলছি যে পুরো ভারতের সম্পর্কটা নির্মিত হয় পশ্চিমবঙ্গ দিয়ে, এটি কোনো অতিশয়োক্তি নয়। খেয়াল করে দেখুন, গঙ্গা তিস্তার জল বন্টন থেকে শুরু করে প্রতিটি বড় ইস্যুতে পশ্চিমবঙ্গ একটি বড় বাধা হয়ে দাঁড়ায়, কখনো কখনো আবার বড় সহায়কের ভূমিকাও পালন করে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাধার কারণে আজ পর্যন্ত তিস্তা চুক্তি আলোর মুখ দেখেনি। আবার পশ্চিমবঙ্গের সহায়তায় 1996 সালে 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তি হয়েছে এবং এই বছর ডিসেম্বরে এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এই চুক্তি হতে হলেও পশ্চিমবঙ্গের গ্রিন সিগন্যাল অবশ্যই লাগবে, কারণ এই গঙ্গা এবং পদ্মা বা এই চুক্তিটা পশ্চিমবঙ্গ দিয়ে বা এই চুক্তির প্রেক্ষাপট বা স্থানটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আপনারা জানেন ভারতের সাথে বাংলাদেশের যে 4096 কিলোমিটার সীমান্ত রয়েছে তার মধ্যে প্রায় 2217 কিলোমিটার হলো পশ্চিমবঙ্গের সাথে। ফলে গঙ্গা তিস্তার জল বন্টন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সব কিছুর অনুঘটক পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ যদি সম্মতি না দেয় তবে তিস্তা চুক্তি যেমন সম্ভব নয়, তেমনি ব্যবসা বাণিজ্যের রুটগুলো স্থবির হয়ে পড়তে পারে। তাই দিল্লির পলিসি যাই হোক না কেন তার বাস্তবায়ন নির্ভর করে কলকাতার সবুজ সংকেতের উপর। একবার চিন্তা করুন তো, পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশের সাথে ভারতের কত শতাংশ ব্যবসা বাণিজ্য পরিচালিত হয়? হিসেব বলছে ভারত ও বাংলাদেশের মধ্যকার স্থলপথের বাণিজ্যের প্রায় 80 থেকে 90% পরিচালিত হয় পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গ দিয়ে। বিশেষ করে পেট্রোপোল বেনাপোল বন্দর দিয়ে সিংহভাগ পণ্য আনা নেওয়া হয়। শুধু ব্যবসা নয়, মানুষের যাতায়াতের কথা যদি খেয়াল করেন সেক্ষেত্রেও দেখবেন একই চিত্র। ভারতগামী বাংলাদেশি পর্যটক, রোগী এবং শিক্ষার্থীদের বিশাল একটি অংশ সরাসরি পশ্চিমবঙ্গ দিয়ে যাতায়াত করেন। কলকাতা হলো বাংলাদেশিদের জন্য ভারতের প্রধান প্রবেশদ্বার। এই বিশাল অর্থনৈতিক ও সামাজিক সংযোগ প্রমাণ করে যে পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কের কোনো টেকসই ভবিষ্যৎ পরিকল্পনা করা কঠিন। আমাদের এই আলাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গটি হলো দিল্লির ওপর চাপের বিষয়টি। পশ্চিমবঙ্গ যদি মনে করে যে বাংলাদেশে ভারত বিরোধী সরকার থাকতে পারবে না, তাহলে দিল্লি নিশ্চয়ই চাপ অনুভব করবে। বাস্তবতা হলো ভারতের সীমান্ত সুরক্ষা এবং উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার্স নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের স্থিতিশীলতা জরুরি। পশ্চিমবঙ্গ যদি তার সীমান্ত সুরক্ষিত রাখতে এবং অর্থনৈতিক স্থিতি বজায় রাখতে দিল্লির কাছে দাবি তোলে, বাংলাদেশে ভারত বান্ধব সরকার অপরিহার্য। তবে দিল্লি সেই দাবি উপেক্ষা করতে পারবে না। আর সেই চাপ থেকে ভারতের ঘনিষ্ঠ বন্ধু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটতে পারে সহজে। কারণ দিল্লি তখন দেখবে তাদের কৌশলগত স্বার্থ এবং পশ্চিমবঙ্গের আঞ্চলিক স্বার্থ এক হয়ে মিশেছে। শেখ হাসিনা সরকারের আমলে যে নিরাপত্তা ও কানেক্টিভিটি সুবিধা ভারত পেয়েছে তা ফিরিয়ে আনাই তখন দিল্লির প্রধান লক্ষ্য হয়ে দাঁড়াবে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে পশ্চিমবঙ্গ কেবল একটি অঙ্গরাজ্য নয়, এটি হলো ভারত বাংলাদেশ মৈত্রীর মূল চাবিকাঠি। যদি পশ্চিমবঙ্গের মসনদে পরিবর্তন আসে এবং সেটি দিল্লির সাথে একই সুরে কথা বলে, তবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান সময়ের ব্যাপার মাত্র হতে পারে। এখন দেখার বিষয় যে আগামী পরশু 4 মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল কি আসছে। এই ফলাফলের উপর ভারত বাংলাদেশ সম্পর্ক এমনকি বাংলাদেশের রাজনীতিও নির্ভর করবে। আমরা নিশ্চয়ই দেখব এই ফলাফল কি হতে যাচ্ছে। আজকে আমেরিকা স্বীকার করছে যে তাদের কাছে হাইপারসোনিক মিসাইল ঠেকানোর মতন কোন প্রযুক্তি বাংলাদেশে নাই, না ইয়াতে আমেরিকাতে নাই। তাহলে বুঝেন দিলে রাশিয়া কি জিনিস। সেই রাশিয়া যদি বছরে 2 বার আসে ভারতে, তাহলে আপনি ভারতের সাথে নাড়াজানি করে আমাদের যে ক্ষতি হয়েছে কতটুকু। ভারত আমাদের বিশ্বাস করতে অনেক সময় নিবে। আর করবে না, আর করবে না, আর কর সময় না না না। আমি দুঃখিত, আপনাকে একটু ইন্টারফেয়ার করে, আমি দুঃখিত, 1 মিনিট বলবো। না বলেন বলেন আপনি গেছে। তাহলে এখন বুঝেন ভারত কত শক্তিশালী। আর যেটা বললেন ভারত বিশ্বাস করবে, মুরব্বী, ভারত আর কোনোদিনই বাংলাদেশকে বিশ্বাস করবে না। কারণ আপনি যখন তার 7 সিস্টার ভাঙতে চেয়েছেন, আপনি যখন তার দিল্লি দখল করতে চেয়েছেন, আপনি কি জানেন যে এই সকল বক্তব্যের একটা প্রতিবাদ বাংলাদেশে কোনো রাজনীতিবিদ করে নাই? নাম ছাড়া বললাম, বুঝে নেন, অনেক সময় অনেক নাম নেওয়া যায়। একটা রাজনীতিবিদ প্রতিবাদ করেছে, সে যে দলেরই হোক। বলেন তো আমাকে। 7 সিস্টার ভেঙে ফেলবে, ইউনুস বলেছে। 7 সিস্টার ভেঙে ফেলবে, আমার ভাবির পোলা সবাই বলেছে। এই তো কয়দিন আগে এক মৌলবী বললো পৃথিবীর মানচিত্র থেকে ভারতকে মুছে ফেলবে তারা। লিল্লা খায়, লিল্লা খায়, লিল্লা খায়। আর মাদ্রাসায় গিয়ে আর কিছু কইলাম না, কি মারা খায় বলে ভারত পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবে। যে ভারতের কাছে রাশিয়ার পুতিন, আপনি বললেন বছরে 2 বার আসে। আবার এদের যে আব্বা হুজুর, যাদের লিল্লাতে জামাত ইসলাম চলে, জামাতের ব্যাংক চলে, সেই দুবাইয়ের আমির সুলতান, এর 2.5 ঘন্টার নোটিশ চলে আসে নরেন্দ্র মোদীর সাথে চা খাইতে। সেই ভারতকে নাকি তারা পৃথিবীর মানচিত্র থেকে ফেলে উড়িয়ে দিবে, মুছে দিবে বলে তারা তো আমেরিকাকেই মুছে ফেলতে চাই, ইসরায়েলকে তো করেই, মুছবেই, এটা তাদের ভাবনা। তো সেই যারা এগুলো বলেছে, আপনি আমাকে বাংলাদেশের একজন রাজনীতিবিদের নাম বলেন, একজন, সে যে কোনো দলেরও। এই যে 7 সিস্টার যে দখল করতে চেয়েছে, দিল্লি দখল করতে চেয়েছে, বাংলাদেশের একটা রাজনৈতিক দলের একটা, যে কোনো, আমি নাম নিলাম না, একটা রাজনৈতিক নেতা প্রতিবাদ করেছে। এটা তো কূটনীতির বাইরে, এই কথা তো আপনি বলতে পারেন না। কে বলেছে? বলেনি। বাংলাদেশের কোন কলামিস্ট লিখেছে? বলেন। আপনি কি, আপনারা তো আমার সাথে কমেন্ট স্টাডি করেন না, বলেন একটা কলামিস্ট লিখেছে এই কথা যে দিল্লি যে তুমি দখল করবা, তুমি যে 7 সিস্টার দখল করবা, এই কথা তো তুমি বলতে পারো না। প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট হবে। এরাই আবার বলে ভারতের সাথে প্রতিবেশীর সম্পর্ক ভালো না, কত খারাপ দেশ ভারত। তোমার সাথে সম্পর্ক, মানে আমি সারাদিন একজনের ঢেলাইতেছি বাড়িতে, আর বলতেছি যে আমি আপনার বাড়ির চালে প্রতিদিন ঢেলাই, আর বলি প্রতিবেশী হিসেবে বইয়া, আর হচ্ছে আমাদের মাসুদ সাহেব ভালো না, তো আমি ঢেলি আপনার বাড়িতে ঢেলাই, আপনার গরুর ঢেল মারি, আপনার 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 বাড়ির হাঁসের ঢেল মারি, আপনার জমির ক্ষেত খাওয়ার বলতেছে আপনার প্রতিবেশী ভালো না। একটা কলামিস্ট, একটা সাংবাদিক কোন পত্রিকার কলাম লিখেছে থাকলে আমাকে জানাবেন। তো ভারত কেন বাংলাদেশকে বিশ্বাস করবে? কেন বাংলাদেশ ভারত কেন বাংলাদেশকে বিশ্বাস করবে? আরে ভাই, ভারতে একটা মুফতি মাসুদ নামে একটা তরুণ মুফতি রয়েছেন, যিনি ভারতে এখন জেলে আছেন, তারই ভারত বিশ্বাস করে না। সে সারা জীবন ভারতের পক্ষে লেগেছে, বিশ্বাস করে না। আর আপনি ভারতের গালি দিবেন, আপনারা বিশ্বাস করবে? হয়তো অনেকে বলতে পারেন যে অমুকের জায়গা দিচ্ছে, তমুকের জায়গা, মুরব্বী, ভারত আর কোনোদিন বাংলাদেশে বিশ্বাস করবে না কোনো রাজনৈতিক দল। ভারত বাংলাদেশকে নিয়ে এখন নতুন ভাবে শখ করবে, সেটা যে সরকারই আসুক, সেটা বিজেপি সরকার নাই থাকুক, তারপরেও তারা বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের রাজনৈতিক দল নিয়ে, বাংলাদেশের মানুষ নিয়ে তারা ভিন্ন চিন্তা করবে।
ভারত বুঝে গেছে যে পাকিস্তানের চাইতে বাংলাদেশ হলো ভারতের জন্য বিপজ্জনক। আপনি মনে করেন না যে আমি সব বেশি বুঝি, আমি মাঝে মধ্যেই বলি যে ভারত খুব ভুল করতেছে, এরকম জঙ্গি মঙ্গি দিনে কথা বলা। আপনি যেটা বললেন যে ভারত এমন কিছু করবে, এরা বুঝতেই পারবে না। ভারত এমন কিছু করবে, পাকিস্তান তো কিছুটা আশ করতে পারে, তারা কি করে, কিন্তু বাংলাদেশ বুঝতেই পারবে না। ভারত যেদিন মনে করবে যে বাংলাদেশকে এখন গিলে খেয়ে ফেলতে হবে, 24 ঘন্টা সময় নেবে, গিলে খেয়ে ফেলবে, টেরই পাবে না এই দেশের লিল্লাখরেরা, বুঝতেই পারে না। লিল্লাখরেরা কি জানে, একটা উদাহরণ দিই আপনাকে। আপনি যেটা বললেন যে ভারত কিছু করলে কেউ জানবে না, বাংলাদেশের ট্যানারি শিল্প মানে চামড়া শিল্প, এই চামড়া শিল্প কার দখলে? বাংলাদেশে যদি প্রশ্ন করবেন, অধিকাংশ লোক বলবে ভারতের দখলে, মিথ্যা কথা। বা তার তথ্য জানো। অনেকদিন আগে, মানে সপ্তাহ 2 আগে, 2 সপ্তাহ হবে, আমি একটা ভিডিও করেছিলাম। সেখানে বলেছিলাম ডিসেম্বরের মধ্যেই শেখ হাসিনাকে ভারত দেশে পাঠাতে চাইছে। সেখানে আমি কতগুলো কথা উল্লেখ করেছিলাম, যে তার বয়স হয়েছে, তার এমনি বদ্ধ জায়গা থাকতে থাকতে তার মানসিক একটা চাপ তৈরি হয়েছে। তারপর ভারত দেখছে তার বয়স তত বাড়ছে, রিস্ক তত বাড়ছে। আজকে যদি ভালো মন্দ কিছু হয়ে যায়, তাহলে পুরো দোষটা এসে ভারতের ঘাড়ে পড়বে। আমি ভিডিওর শেষে কমেন্ট বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, যদি আপনারা পারেন একবার ওই লিঙ্কটা টাচ করে একবার দেখে নেবেন আমি তখন কি বলেছিলাম, আজ কি বলছি তার সঙ্গে কোনো মিল আছে কিনা। এখন তখন আমি একটা কথা তখন আমি উল্লেখ করিনি, ইচ্ছাকৃতভাবে উল্লেখ করিনি, কারণ ভারতের কাছে এখন যে কথাটা চারদিকে রুটে বেড়াচ্ছে, তাকে মারার একটা পরিকল্পনা ভারতের কানে এটা অনেক আগেই ছিল, সেটা আমি আপনাদের উল্লেখ করিনি, কারণ এটা ভাঙতে বলা হয়নি। এখন যখন বেরিয়ে গেছে, অনেকেই যখন বলছেন, তখন আমার আর বলতে বাধা নেই যে এরকম একটা পরিকল্পনা কিন্তু তৈরি হয়েছে, এবং সেটা বাস্তবায়ন কিভাবে হবে না হবে, চারদিক দিয়ে তার কিন্তু সিকিউরিটি কন্ট্রোল তার নজর রাখছে। এমনি তার নিরাপত্তা ত্রিস্তরীয় নিরাপত্তা বলা হয়, আমি আগেও আপনাদের বলেছি, মানে 3rd লেয়ার। এখন যেখানে আছেন সেখানে 5th লেয়ার নিরাপত্তা তৈরি করা হয়েছে, মানে 5টা নিরাপত্তা বলা হয়, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আছে সেই নিরাপত্তা বলা হয়। এখন উনি বিভিন্ন লোকের সঙ্গে এই সময়ের মধ্যে দেখা করেছেন, বিভিন্ন দলীয় নেতাদের সঙ্গে এই সময় দেখা করেছেন। এখন ভারত জানে যে আওয়ামী লীগের মধ্যেই আওয়ামী লীগের শত্রু লুকিয়ে আছে, এই দলের মধ্যেই আছে, সেটা প্রধানমন্ত্রীও জানেন, মানে আমি শেখ হাসিনার কথা বলছি, তিনিও জানেন। কিন্তু তিনি বাঁচতে পারছেন না কে সেই প্রকৃত মানে গদ্দার, কে নয়। ঠক বাঁচতে গাঁও যার যেমন হয়ে যায়, খড়ের গাদায় সূচ পড়লে খুঁজে বের করা যেরকম দায়, তেমনি যাকে বিশ্বাস করবেন সেই হয়তো পেছন দিক দিয়ে ছুরিটা মেরে দিল। যেমন বঙ্গবন্ধুর ক্ষেত্রে হয়েছিল, সে কথা আপনারা জানেন। ওনার সব থেকে বিশ্বস্ত মানুষ, যাকে বলে রেখে দিয়েছিলেন সন্তানদের এবং পরিবারের সবাইকে, আমার যদি কিছু হয় তার সঙ্গে যোগাযোগ করো, সেই কিন্তু খুনটা করেছিলেন। এখন যিনি বিশ্বাসের পাত্র, যাকে তিনি ডেকে পাঠাচ্ছেন, তিনি সত্যিই বিশ্বাসের পাত্র কিনা এখন ভারতের মনে সন্দেহ দেখা দিয়েছে। ফলে তাকে এমন একটা জায়গায় পরিবর্তন করে রাখা হচ্ছে, খোলামেলা জায়গা, এবং তার সঙ্গে এই ডিসেম্বরের মধ্যে আর কারোর যোগাযোগ করতে দেওয়া হবে না। মানে সে দলীয় নেতা হোক, কর্মী হোক, যেই হোক, একমাত্র তার পরিবারের লোক ছাড়া কাউকে দেখা করতে দেওয়া হবে না, শেখ পরিবারও নয়। কারণ ভারত আর কোনো রকম রিস্ক নিতে চায় না। ভারত অপেক্ষা করছিল বেঙ্গল ইলেকশনের উপরে, কারণ যত বাধা ছিল এই বেঙ্গল ইলেকশন, যতক্ষণ না পর্যন্ত বেঙ্গল জয় করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভারত কিন্তু নিশ্চিন্তে থাকতো না। কারণ এপারে যদি গদ্দার থাকে, ওপারে যদি গদ্দার থাকে, দুই গদ্দারের সীমান্তের এপারে ওপারে যদি মিল হয়ে যায়, সীমান্তের কাঁটাতারের এপারের ওপারে অন্ধকারে, তাহলে পরে কিন্তু কোনো খেলাই ঠিকমতো হবে না, নিরাপত্তা নিশ্চিত হবে না। তো ওই কারণে আমি বলেছিলাম, বারবার বলে আসছিলাম যে বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে নির্বাচনটা অবধি অপেক্ষা করতে হবে। নির্বাচন শেষ, 4 তারিখে ফল প্রকাশ, ফল প্রকাশের পর বোঝা যাবে যে বিজেপি ক্ষমতায় বসছে কিনা, এবং বসবে তো বটেই, কত আসন পেয়ে বসছে সেটাই হচ্ছে এখন কথা। আর একটা প্রশ্ন সকলের মনে উকি ঝুঁকি মারছে,
এবং আপনাদের এই যে আখতার, ডিম আখতার, কোথাও বিদেশে গেলে ডিম খেয়েছিল, সে তখন এনসিপি রয়েছে, তো এখন পার্লামেন্টে ঢুকেছে, সে নাকি আশঙ্কা প্রকাশ করেছে যে যদি এখানে বিজেপি আসে তাহলে পরে আমাদের এখানে সমস্ত পাঠাবে, আমরা শরণার্থী সমস্যায় ভুগবো। তার মানে উনি স্বীকার করলেন যে বাংলাদেশিরা ভারতে রয়েছে, এটা মেনে নেন। আর আমি আগেই বলেছিলাম যে বাংলাদেশিদের ধরে ধরে এই যে এসআইআরে যারা বাদ পড়েছে তাদেরকে ধরে ধরে ফেরত পাঠানো হবে, সেই ভিডিওর লিঙ্কটাও আমি আপনাদের দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে, ওই পিন করা থাকবে, আপনারা দেখে নিতে পারেন। আমি যে কথাটা বলেছিলাম সেই কথাটাই হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, যে রাতের অন্ধকারে গেট খুলে সমস্ত পার করব। উনি ওনার দেশেরটা বলেছেন, রাজ্যেরটা বলেছেন, আমি আমার রাজ্যেরটা বলছি, যে বিভিন্ন জায়গায় কাঁটাতারের বেড়া গেট খুলে একদিকে যেমন হিন্দুদের ঢোকাবে, একদিকে পশ্চাৎ দেশে লাথি মেরে কিছু কয়েক লক্ষ লক্ষ আমাদের বাংলাদেশি যারা রয়েছেন দীর্ঘদিন ধরে তাদেরকে পাঠানো হবে। এইবার ধরুন একটা ডেট দেওয়া হলো, এর মধ্যে স্বইচ্ছায় এসো, তোমাদের আমরা পাঠিয়ে দিচ্ছি। যদি বিকল্প ব্যবস্থা একটা কি বিকল্প ব্যবস্থা শোনা যাচ্ছে, নরেন্দ্র মোদী সরকার ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের মতো একটা প্ল্যান করেছেন, কঙ্গোর সঙ্গে কথাবার্তা হয়েছে, কঙ্গোকে কয়েক বিলিয়ন ডলার দিয়ে দেওয়া হবে এবং প্রত্যেক বাংলাদেশির হাতে $2000 দিয়ে দেওয়া হবে, প্লেনে চাপিয়ে সোজা কঙ্গো। আমি তো বঙ্গোপসাগরে ফেলে দিতে পারি না একটা জীবিত মানুষকে, কোনো একটা জায়গায় তো পাঠাতে হবে। $2000 মাথা পিছু, তাও হচ্ছে 3 জন না 4 জন, স্বামী স্ত্রী এবং তার 2 সন্তান। আর যদি স্বামী স্ত্রী থাকে তাহলে 2 2 4, স্বামী স্ত্রী আর 2 সন্তান থাকলে $8,000। ওই 4টের বেশি 5টা 6টা 10টা আপনি সন্তান উৎপাদন করুন, 1 পয়সাও আপনি পাবেন না। কঙ্গোর টিকিটটি কিন্তু আপনার থাকবে, আপনি সোজা কঙ্গো চলে যান, ওখানে গিয়ে বসবাস করবেন। আর না হলে পরে আপনি সুস্থিরভাবে বাংলাদেশে নিজের দেশে গিয়ে থাকুন। এবং তার যে আশঙ্কা কিন্তু অমূলক নয়, কারণ আমি আশঙ্কার কথাটা কিন্তু আগেই শুনিয়ে রেখে দিয়েছি। এসআইআর কিন্তু এনআরসির মতো, এনআরসির প্রায় অর্ধেক হয়ে গেল, এরপরেই ভোটটা হয়ে গেলে হয়ে যাবে এনআরসি, যেটা হবে ন্যাশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেইটা হয়ে গেলে আরো ধরা পড়বে। তার আগে যদি পালাতে পারে বা চলে যেতে চায় তাহলে ফরেন রেজিস্ট্রেশন অ্যাক্টের অফিস, তার ডিরেক্টর যারা আছে তারা ব্যবস্থা করে দেবে, করে দিলে তোমরা চলে যাও। তো মূল কথায় ফিরি, শেখ হাসিনার ব্যাপারটা। শেখ হাসিনার জন্য এখানে এমন একটা বাড়ি দেখা হচ্ছে, জায়গা দেখা হচ্ছে, যাত্রী সেটা অত্যন্ত বড়। আর ভারতবর্ষে বড় বড় জমিদার বাড়ি আর আপনার রাজপ্রাসাদের তো অভাব নেই, বড় বড় রাজপ্রাসাদ রয়েছে যেগুলো মেনটেন করা, সুন্দরভাবে মেনটেন করা। যে কোনো একটা রাজপ্রাসাদে তাকে ঢুকিয়ে দেওয়া হবে, একদম নৌকর চাকর সমস্ত কিছু দিয়ে, সেক্রেটারি ফেক্রেটারি দিয়ে, ডাক্তার ফাক্তার দিয়ে সেনার ওইখানে রেখে দেওয়া হবে। এবং নিরাপত্তা বলয় তো থাকবেই। তারপরে সেগুলো হচ্ছে এটা থাকবে কোনো একটা বিমান ঘাঁটির আশেপাশে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।